আসসালামু আলাইকুম। নিশ্চিত বিষয় সিরিজের চলচ্চিত্র অধ্যায়ে আছে সবাইকে স্বাগত। প্রথম প্রশ্নটা দেখি সবাই। বর্তনীতে কোষের তড়িৎচালক বল সম্পূর্ণ কার্যকর হয় না কেন? কেন বলতো? ধরো তোমার কাছে একটা বর্তনী আছে, চালক শক্তি হচ্ছে ই। এখন এই যে কোষ যে আছে, কোষের ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে। কি থাকে? অভ্যন্তরীণ রোধ, যেটাকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা। এখন যদি ধরো এটা সম্পূর্ণ তড়িৎচালক বল হচ্ছে 10 ভোল্ট, তো এটার মধ্যে ধরো তোমার বর্তনীটা পাইতেছে 9.9 ভোল্ট, আর 0.1 ভোল্ট নিবে হচ্ছে এই যে অভ্যন্তরীণ রোধ যে আছে, সে অভ্যন্তরীণ রোধটা। তার মানে কি? একটু ভুল হয়েছে, দাঁড়াও। ইকুয়াল টু হবে ভি প্লাস আইআর। তার মানে কোষের তড়িৎচালক বল যে আছে, সেই বলটা সম্পূর্ণটা বর্তনীতে কার্যকর হবে না। কিছু পরিমাণ কার্যকর হবে, অর্থাৎ অধিকাংশটাই কার্যকর হবে, আর কিছু পরিমাণ কোথায় যাবে? অভ্যন্তরীণ রোধের জন্য। বুঝতে পারছি, সেজন্য কোষের তড়িৎচালক বল সম্পূর্ণরূপে কার্যকর হয় না। তারপর, সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্রে শান্টের ব্যবহার জরুরি কেন? আচ্ছা, ধরো তোমার এখানে একটা ভোল্ট মিটার আছে, আর তুমি এটার সাথে সমান্তরালে একটা শান্ট যোগ করছো। শান্ট কি ভাইয়া? শান্ট হচ্ছে অল্প মানের একটা রোধ, অল্প মানে। তো এখান দিয়ে যখন আই, অর্থাৎ তড়িৎ প্রবাহ যাবে, এটা কি হবে? দ্বিভাগ হবে না? এখান দিয়ে একটা ভাগ যাবে, এখান দিয়ে একটা ভাগ যাবে। ভোল্টমিটারের রোধ হয় উচ্চ, আর এর মান হয় উচ্চ, আর শান্টের রোধের মান হয় অনেক কম। সেজন্য কি হয় বলতো? অধিকাংশ পরিমাণ কারেন্ট, অর্থাৎ I1, যেটা I2 থেকে অনেক বড়, অধিকাংশ পরিমাণ কারেন্ট চলে যায় শান্ট দ্বারা, এবং কিছু পরিমাণ কারেন্ট যায় ভোল্টমিটার দ্বারা। আমরা জানি কি, সমান্তরালে যখন কোনো কিছু যুক্ত করা হয়, দুইটা ক্ষেত্রেই বিভব পার্থক্যের পরিমাণ সমান থাকে। অর্থাৎ এখানে যদি হয় 10 ভোল্ট, নিচেরটাও হবে 10 ভোল্ট। কোনটা দিয়ে কত পরিমাণ কারেন্ট যায় সেটা ডিপেন্ড করে না। তো যখন তোমার আই পরিমাণ কারেন্ট যাবে, যাওয়ার পর কি হবে? I1, অর্থাৎ বেশি পরিমাণ কারেন্ট চলে যাবে শান্ট দিয়ে, এবং অল্প পরিমাণ কারেন্ট যাবে ভোল্টমিটার দিয়ে। ভোল্টমিটার দিয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট যায়, তাহলে ভোল্টমিটার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে না? সেজন্য কি করে, এটার সাথে অল্প মানের একটা রোধ লাগানো হয়, যার ফলে বেশি পরিমাণ কারেন্ট চলে যায় শান্ট দিয়ে, এবং অল্প পরিমাণ কারেন্ট যায় ভোল্ট দিয়ে, ভোল্টমিটার দিয়ে। ফলে কি হয়? দুই ক্ষেত্রেই সমান পরিমাণ ভোল্টেজ পরিমাপ করা যায়, অথবা বিভব পার্থক্য পরিমাপ করা যায়। সেজন্য কি করতে হয়? সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্রে শান্ট ব্যবহার করতে হয়। বুঝতে পারছি সবাই? তারপর, পরিবাহীর রোধের উপর তাপমাত্রা নির্ভরশীলতা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আচ্ছা, পরিবাহী রোধের সাথে তাপমাত্রার সম্পর্কটা যেন কি? আর ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা টি। আচ্ছা, এখন এখানে যেহেতু তোমাকে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে, তো এই জিনিসটাকে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c এটার সাথে তুলনা করি, তাহলে কি হয় দেখি তো আমরা। এটা হবে y, এটা হবে c, প্লাস আর নট আলফা হবে m, এবং t হবে x। তাহলে কি আসতেছে বলতো? y এর মান হইতেছে r, c এর মান হইতেছে আর নট, এবং ঢাল হইতেছে আর নট আলফা। তো এটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে পরিমাপ করি, তোমার কিসের কিসের পরিমাপ চাইছে? রোধ, রোধের সাথে তাপমাত্রা। তো এই বরাবর ধরি আমরা রোধ,
এই বরাবর ধরে তাপমাত্রা। সি কি? ওয়াই অক্ষ দ্বারা কর্তিত অংশ। এটা হবে এরকম, যে রেখার ঢাল হবে আর নট আলফা। বুঝতে পারছি সবাই? তারপর কোন বাতির গায়ে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে বলতে কি বুঝো? কি বুঝি বলতো? ধরো আমরা সূত্র জানি কি, টু ভি স্কোয়ার বাই আর। এখানে বলা আছে কি ক্ষমতা হচ্ছে 100 ওয়াট এবং ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে এখান থেকে যদি আমরা আর এর পরিমাণ নির্ণয় করতে চাই, অর্থাৎ যে বাতিটা আছে বাতিটার রোধ নির্ণয় করতে পারবে, রোধটা কত হবে বলতো? 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100। এটা একটা ভ্যালু আসবে। অথবা পরের পার্টটা আমি মুখে বলে দিই। ধরো কোন একটা বর্তনীতে 220 ভোল্ট যদি দেওয়া হয়, অর্থাৎ 220 ভোল্ট বিভব পার্থক্য যদি তৈরি করা হয়, তাহলে বাতিটা সর্বোচ্চ 100 ওয়াট ক্ষমতা দেখাতে পারবে। সর্বোচ্চ 100 ওয়াট ক্ষমতা। বুঝতে পারছি? দুইটা জিনিস নির্ণয় করা যাবে। কি করা যাবে? প্রথমে দাড়িটা হবে, প্রথমে এটা থেকে রোধ নির্ণয় করা যাবে। সেকেন্ডলি যদি বর্তনীতে 220 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করা হয়, তাহলে বাতিটা সর্বোচ্চ 100 ওয়াট ক্ষমতা প্রদর্শন করতে পারবে, অথবা 1 সেকেন্ডে 100 জুল পারবে। বুঝতে পারছি সবাই? তারপর ম্যাঙ্গানিজের রোধের উষ্ণতা সহ C × 10⁻⁵ কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝে? ফার্স্ট আমি লিখি, হ্যাঁ। ম্যাঙ্গানিজের রোধের উষ্ণতা সহ C × 10⁻⁵ কেলভিন ইনভার্স 1 বলতে বোঝায় 0°C তাপমাত্রায় 1 ওহম রোধের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর রোধ C × 10⁻⁵ ওহম বৃদ্ধি পায়। বুঝতে পারছি? এটা কিভাবে বলি তো আমরা? আর ইকুয়াল টু হয় আর নট প্লাস আর নট আলফা টি অথবা ডেল টি। ঠিক আছে? এখন 0°C তাপমাত্রায় এটা কি? আর নট। আর নট হচ্ছে কি 0°C তাপমাত্রায় এটা রোধ। ধরো 0°C তাপমাত্রায় এটা রোধ হচ্ছে কত? 1 ওহম, প্লাস আর নটের মান 1 ইন্টু আলফার মান কত? C × 10⁻⁵। C × 10⁻⁵। আর কি করতেছি আমরা? 0°C তাপমাত্রায় 1 ওহম রোধের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতেছি। তার মানে কি ডেল্টির মান হবে 1। তার মানে কি হইতেছে 1 প্লাস C × 10⁻⁵। তার মানে কি যদি 0°C তাপমাত্রায় 1 ওহম রোধের তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে এর রোধ C × 10⁻⁵ পরিমাণ বৃদ্ধি পায়। বুঝতে পারছি? তারপর কোশ্চেনে যাই আমরা। ধারক এবং তড়িৎ কোষের তুলনা করো। পার্থক্যটা লিখে দিই, হ্যাঁ, এটা মুখস্থ করে নিবা তোমরা। এ পাশে আমরা লিখি ধারক, এ পাশে লিখি তড়িৎ কোষ। ধারকে হচ্ছে এটি বর্তনীর নিষ্ক্রিয় উপাদান। অর্থাৎ একটা বর্তনীতে যদি একটা ধারক থাকে, ধরো এরকম একটা বর্তনী আছে, বর্তনীতে একটা ধারক দেওয়া হলো, তাহলে ধারক কি হবে? নিষ্ক্রিয় উপাদান হবে। এই ধারক কোনো কাজে আসবে না, অর্থাৎ ধারক যেখানে আছে সেখানে কি হয়ে যাবে? বর্তনী ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে?
তড়িৎ কোষ বর্তনীর সক্রিয় উপাদান। তারপর এর শক্তি ঘনত্ব কম, আর 2 নম্বরে এর শক্তি ঘনত্ব বেশি। 3 নম্বরে হচ্ছে এর ডিসচার্জিং প্রক্রিয়া দ্রুত, অর্থাৎ এটার মধ্যে যে চার্জ থাকে সেই চার্জগুলো ডিসচার্জ করতে অনেক তাড়াতাড়ি ডিসচার্জ করতে পারে, ডিসচার্জিং প্রক্রিয়া হচ্ছে দ্রুত। অন্যদিকে তড়িৎ কোষের ডিসচার্জিং প্রক্রিয়া ধীর। এটা মুখস্থ করে নেবে, 3টা পার্থক্য লিখলে 2 পাবা। তারপর কোশ্চেনে যাই আমরা, বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয় কেন? তোমরা কি দেখছো কখনো সুইচ বোর্ডের সাথে, ধরো এরকম একটা সুইচ বোর্ড আছে, এটা ধরো ফ্যানের সুইচ, এটা লাইটের সুইচ, আর এখানে একটা কি ব্যবহার করা হয়? ফিউজ। এটা কেন ব্যবহার করা হয়? আচ্ছা দেখি আমরা। ধরো তোমার এখানে একটা টিভি আছে, এই টিভি দিয়ে সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার, কথার কথা, সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহিত হতে পারে। টিভির মধ্যে দিয়ে সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার পরিবাহিত হতে পারে। যদি 100 অ্যাম্পিয়ার থেকে বেশি যায়, 100 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট যায়, তাহলে কি হবে? টিভি নষ্ট হয়ে যাবে। ধরো কথার কথা তোমার আসলো 101 অ্যাম্পিয়ার, তো এটা যদি তোমার টিভির মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে? টিভি নষ্ট হয়ে যাবে। সেজন্য তুমি কি করবা? এখানে একটা লাগাবা ফিউজ। এই ফিউজটার স্পেশালিটি হচ্ছে, ফিউজের মধ্যে দিয়ে যদি 99 অ্যাম্পিয়ার 99 অ্যাম্পিয়ার যায়, অথবা 100 থেকে কম পরিমাণ অ্যাম্পিয়ার, খুবই কাছাকাছি, 100 থেকে কম পরিমাণ অ্যাম্পিয়ার অর্থাৎ 99 অ্যাম্পিয়ার যদি যায়, তাহলে কি হবে? ফিউজটা নষ্ট হয়ে যাবে। তো ফিউজ নষ্ট হলে কি হবে? যেহেতু ফিউজ নষ্ট হয়ে যাবে, তখন এই জায়গাটা কি হয়ে যাবে? ব্ল্যাঙ্ক, খালি হয়ে যাবে। খালি হলে এখান দিয়ে আর কারেন্ট যাবে না, তোমার টিভিও নষ্ট হবে না। বুঝতে পারছি সবাই? আরেকবার বলি, ধরো তোমার টিভির মধ্যে দিয়ে সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। এখন তোমার আসতেছে 101 অ্যাম্পিয়ার কোনো কারণে। এখন তুমি এটার আগে একটা লাগিয়েছো কি? ফিউজ। এই ফিউজ দিয়ে যখন 100 থেকে একটু কম বা 100 কাছাকাছি কারেন্ট যখন যাবে, অথবা 100 থেকে বেশি কারেন্ট যখন যাবে, তখন কি হবে? ফিউজটা পুড়ে যাবে, ফিউজটা নষ্ট হয়ে যাবে। তো ফিউজটা যখন নষ্ট হয়ে যাবে, তখন কি হবে? সার্কিটটা খালি হয়ে যাবে। এই জায়গাটা যেহেতু খালি হবে, আর কি হবে না? তড়িৎ পরিবহন হবে না, আর তোমার টিভি সেভ হবে। বুঝতে পারছি সবাই? সেজন্য কি করতে হয়? বর্তনীতে ফিউজ ব্যবহার করতে হয়। তারপর একই তাপমাত্রায় ভিন্ন উপাদান বিশিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ ভিন্ন হয়। এখন তোমাকে আগে বুঝতে হবে, এই যে আপেক্ষিক রোধ, এটা কিসের উপর ডিপেন্ড করে? আপেক্ষিক রোধ ডিপেন্ড করে 1 নাম্বার হচ্ছে তাপমাত্রার উপর। কিন্তু কি বলছে তোমাকে? একই তাপমাত্রা, তার মানে কি তাপমাত্রা এখানে ভ্যারি করবে না, যেহেতু দুই ক্ষেত্রে তাপমাত্রা সমান। আর 2 নম্বরে ডিপেন্ড করে হচ্ছে উপাদানের উপর। কিন্তু এখানে উপাদানটা কি? ভিন্ন না। যেহেতু উপাদান ভিন্ন, আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা এবং উপাদানের উপর। যেহেতু এখানে তাপমাত্রা সমান কিন্তু উপাদান ভিন্ন, তাই ভিন্ন উপাদান বিশিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ ভিন্ন হয়। বুঝতে পারছি? তারপর দুইটি বিন্দুর বিভব পার্থক্য 6 ভোল্ট বলতে কি বুঝে? 6 ভোল্ট। দুই বিন্দুর বিভব পার্থক্য 6 ভোল্ট বলতে বুঝে, আমি এটা লিখে দিই। পার্থক্য 6 ভোল্ট বলতে বোঝায় এক কুলম্ব আধানকে একবার
আনতে 6 জুল কাজ সম্পন্ন হয়। বুঝতে পারছি? 1 কুলম্ব আধানকে বর্তনীতে সম্পূর্ণরূপে একবার ঘুরিয়ে আনতে 6 জুল কাজ সম্পন্ন হয়। তারপর 58 ভোল্টের মান 2 ভোল্ট বলতে কি বুঝো? এটা একদম শুরুতেই পড়াইছি তোমাদের, তাই না? ধরো তোমার তড়িৎচালক বল কি? ই ইকুয়াল টু হয় ভি প্লাস আইআর। এখানে 58 ভোল্ট 2 ভোল্ট হচ্ছে, ধরো তোমার বর্তনীতে দেয়া হয়েছিল টোটাল তড়িৎচালক বল ছিল 10 ভোল্ট, কিন্তু তোমার বর্তনীতে যাইতেছে 8 ভোল্ট আর 2 ভোল্ট যেতেছে অভ্যন্তরীণ রোধের জন্য। অভ্যন্তরীণ রোধের জন্য 2 ভোল্ট নষ্ট হইতেছে। সেই 2 ভোল্টটাই কি? 58 ভোল্ট। বুঝতে পারছি? তোমার সম্পূর্ণ তড়িৎচালক বল ছিল 10 ভোল্ট, সেটা কি হয়েছে 8 ভোল্ট আর 2 ভোল্ট, দুই পার্টে ডিভাইড হয়েছে। এখন 8 ভোল্ট যাইতেছে তোমার সম্পূর্ণ বর্তনীতে, যেটা তুমি আসলে কাজ পাইতেছো, কিন্তু বাকি যে 2 ভোল্ট আছে সেটা কি হইতেছে কোষের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ আছে সেই রোধের জন্য নষ্ট হইতেছে, সেটাই কি 58 ভোল্ট। তারপর তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয় কিনা? তাপ উৎপন্ন সূত্র হচ্ছে H = I²R T। এখন দেখো, যেহেতু তোমার বর্তনীতে তড়িৎ পরিবহন হচ্ছে, সেজন্য আই এর মান 0 থেকে বড়। একটা বর্তনীতে রোধ থাকবে, অবশ্যই রোধ থাকবে, সেজন্য আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড়। আর অবশ্যই কিছু পরিমাণ সময় টাইম স্পেন্ড হবে, অর্থাৎ কিছু সময় পরিমাণ, অর্থাৎ সরি কিছু সময় ধরে তড়িৎ পরিবাহিত হবে, সেজন্য টি এর ভ্যালু নট ইকুয়াল টু 0। এখন তোমার আই এরও ভ্যালু আছে, আর এরও ভ্যালু আছে, টি এরও ভ্যালু আছে, অর্থাৎ পুরো ভ্যালুটা হবে 0 থেকে বড়, তাই না? পজিটিভ কিছু একটা হবে। সেজন্য কি অবশ্যই তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হবে। আর এটা কিন্তু একটা স্বাভাবিক প্রসেস। ধরো যখন তোমার ঘরে টিভি থাকবে, অনেকক্ষণ যখন তুমি টিভি চালাও, তখন কি হয় টিভি গরম হয়ে যায়। ছোটকালে কি হতো, ছোটকালে যখন আম্মু বাইরে চলে যেত, তখন লুকা লুকা টিভি দেখতাম। তা আম্মু বলে যেত যে পড়ার জন্য, কিন্তু আমি লুকা লুকা টিভি দেখতাম আর কি। তো কি হতো, আম্মু বাসায় এসে চেক করতো, টিভিতে সাইডে হাত দিয়া চেক করতো যে গরম কিনা। তো যখন দেখতো গরম, তখন বলতো পড়াশোনা করো নাই, তুমি টিভি দেখছো। তো বুঝতে পারছি তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয়। তারপর শান্টের রোধ 0 অথবা অসীম হয় কিনা? আচ্ছা দেখি, ফার্স্টে তোমাদের শান্ট পড়াইছিলাম আমি। শান্ট হচ্ছে কি একটা স্বল্প মানের রোধ, যেটা একটা সংবেদনশীল বস্তু, অর্থাৎ ধরো ভোল্টমিটারের সাথে অথবা অ্যামিটার অথবা গ্যালভানোমিটারের সাথে কানেক্ট থাকে। এখন দুইটা জিনিস বলছে কি, শান্টের রোধ 0 অথবা অসীম হয় কিনা। শান্টের রোধ যদি 0 হয়, বুঝো, শান্টের রোধ যদি হয় 0, অর্থাৎ এখানে কোনো রোধ নাই, যখন কারেন্ট আসবে সম্পূর্ণ পরিমাণ কারেন্টটাই কি হবে শান্ট দিয়ে চলে যাবে, যেহেতু এখানে কোনো রোধ নাই, ডিরেক্ট এ পাশ দিয়ে চলা এ পাশ দিয়ে বের হয়ে যাবে। ভোল্টমিটার দিয়ে কোনো কারেন্টই যাবে না। তো যখন ভোল্টমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন তো তুমি ভোল্টেজ পরিমাপই করতে পারবে না। বুঝতে পারছি? তারপর শান্টের রোধ যখন হবে অসীম, শান্টের রোধ যখন অসীম হবে, তখন ধরো সম্পূর্ণ পরিমাণ কারেন্ট কি হবে, এখান থেকে তো কারেন্ট যাবেই না। সম্পূর্ণ পরিমাণ কারেন্ট তখন কি হবে, ভোল্টমিটার দিয়ে যাবে। আর যেহেতু ভোল্টমিটার একটা সংবেদনশীল যন্ত্র, সেজন্য কি হবে, ভোল্টমিটারে যদি বেশি পরিমাণ কারেন্ট যায়, ভোল্টমিটার নষ্ট হয়ে যাবে। সেজন্য কি করতে হয়, শান্টের রোধ 0 রাখা যায় না, অসীমও রাখা যায় না। শান্ট কি হয়, স্বল্প মানের একটা রোধ হয়। বুঝতে পারছি? তারপর কোন পরিবাহের রোধ 1 ওহম বলতে কি বুঝো? এটা অনেক সহজ, তাই না? আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। অর্থাৎ কোন বর্তনীতে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, আর সেটা দিয়ে যদি 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই বর্তনীর রোধ হচ্ছে 1 ওহম। বুঝতে পারছি? তারপর পরিবাহীর পরিবাহিতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। পরিবাহিতার উপর তাপমাত্রার প্রভাব আছে, কিভাবে আছে? ধরো
এবং পরিবাহিতা সম্পর্ক ব্যস্তানুপাতিক। রোধ বাড়লে পরিবাহিতা কমবে, রোধ কমলে পরিবাহিতা বাড়বে, রোধ বাড়লে পরিবাহিতা কমবে। আচ্ছা, যখন তাপমাত্রা বাড়ানো হয় কি হয়? তাপমাত্রা বাড়ানো হয় যখন তোমার তারটা থাকবে, এই তারের মধ্যে যে অনুপরমাণুগুলো আছে সেগুলো কি হবে? ছোটাছুটি শুরু করবে তাপমাত্রা বাড়ানোর ফলে। ফলে কি হবে? রোদের পরিমাণ বাড়বে এবং তড়িৎ পরিবাহিতা কমবে। আবার যখন তাপমাত্রা কমানো হবে তখন কি হবে? রোদের পরিমাণ কমবে এবং পরিবাহিতা বাড়বে। এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি, তাই না? আর ইকুয়াল টু আমরা কি জানি? আর নট প্লাস আর নট আলফা টি। অর্থাৎ টি বাড়লে রোধ বাড়বে, রোধ বাড়লে আই কমবে। আবার যখন টি কমবে রোধ কমবে, রোধ কমলে আই এর পরিমাণ বাড়বে। সেজন্য কি পরিবাহিতার উপর তাপমাত্রার প্রভাব আছে। তারপর অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার। এটার পড়াবো না, এটা আমাকে কমেন্টে বলবা। তাও একটু বলে দেই, দুইটাই কি করে? গ্যালভানোমিটার দ্বারাও কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ মাপা হয় এবং অ্যামিটার দ্বারাও তড়িৎ প্রবাহ মাপা হয়। যেহেতু দুইটা দ্বারাই তড়িৎ প্রবাহ মাপা হয় সেজন্য কি গ্যালভানোমিটারও এক প্রকার অ্যামিটার। তারপর তড়িৎ ব্যাটারির গায়ে 5 অ্যাম্পিয়ার আওয়ার লেখার অর্থ ব্যাখ্যা করো। আমরা কি একটা সূত্র জানি সবাই? কিউ ইকুয়াল টু আইটি। অর্থাৎ একটা ব্যাটারিকে সম্পূর্ণ পরিমাণে ডিসচার্জ করতে, অথবা এটার মধ্যে মানে কত পরিমাণ চার্জ আছে সেটা তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? আই এর মান হচ্ছে 5 ইন্টু এটা কত? 1 ঘন্টা, অর্থাৎ 3600 সেকেন্ড। এই পরিমাণ এত কুলম চার্জ আছে ব্যাটারিটার মধ্যে, এটা একটা আছে। অথবা ব্যাটারিটা 5 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সাপ্লাই দিতে পারে, অথবা 1 ঘন্টা ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সাপ্লাই দিতে পারে। বুঝতে পারছি? দুইটা জিনিস বলা যাবে, একটা হচ্ছে কি চার্জের পরিমাণ, আর একটা হচ্ছে কি পরিমাণ তড়িৎ প্রবাহ সাপ্লাই দিতে পারে। তারপর তড়িৎ বর্তনীতে অ্যামিটার কেন শ্রেণীতে সংযুক্ত করা হয়? ধরো এটা একটা বর্তনী, এখানে তোমার আছে একটা অ্যামিটার, এখানে একটা আছে রোধ, এখানে একটা রোধ, এরকম। ঠিক আছে? আমরা জানি কি বলতো, শ্রেণীতে সব ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান, কিন্তু ভোল্টেজ, তাই না? আর অ্যামিটার দ্বারা কি করা হয়? তড়িৎ প্রবাহ মাপা হয়। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান, সেজন্য শ্রেণীতে যোগ করলে কি হয়? অ্যামিটার দিয়ে এখন যে পরিমাণ তড়িৎ যাবে, এখান দিয়েও সেম পরিমাণ তড়িৎ, এখান দিয়েও সেম পরিমাণ তড়িৎ। সেজন্য কি করা হয়? অ্যামিটার শ্রেণীতে যুক্ত করা হয়। অন্যদিকে ভোল্টমিটার কি করা হয়? সমান্তরালে যুক্ত করা হয়। কেন? এটা আছে তোমার একটা ভোল্টমিটার। আমরা জানি কি সমান্তরালে প্রত্যেক ক্ষেত্রে বিভব পার্থক্য সেম, কিন্তু তড়িৎ প্রবাহের মান ভিন্ন। তো ভোল্টমিটার যদি সমান্তরালে যুক্ত করা হয়, এই রোধটা যেই পরিমাণ বিভব পার্থক্য পাবে, ভোল্টমিটারটাও সেম বিভব পার্থক্য পাবে। সেজন্য কি হবে? পরিমাপটা সঠিক হবে। বুঝতে পারছি সবাই? শেষ। তো এই ছিল আজকে। এইটুক করতে পারলেই, ধরো এর মধ্যে যেগুলো কনসেপ্ট গুলো পড়েছি, কনসেপ্ট গুলো বুঝতে পারলেই তোমাদের কমন চলে আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে। আল্লাহ হাফিজ সবাইকে।